ডক্টর ইউনূস আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে বর্তমান উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে যদিও দাবি করেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনের সব খসড়া তার নিজের হাতে লেখা, এখন শিবির নেতারা ফেসবুক পোস্ট দিয়ে যেসব ইতিহাস এবং ঘটনাক্রম বর্ণনা করছেন তাতে স্পষ্ট হয়ে উঠছে যে 5ই আগস্ট রাতে যে ভিডিও বার্তা দিয়ে নাহিদ ইসলাম ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের ডাক দিয়েছিলেন, কিংবা 6ই আগস্ট সকালে যেখানে তিনি সংসদ ভেঙে দিতে আলটিমেটাম দিয়েছিলেন রাষ্ট্রপতিকে, এই খসড়াগুলো তৈরি করেছিলেন শিবির নেতা আলী আহসান জুনায়েদ। এবং শিবির নেতারা লিখছেন এমনকি ফোনে সেই ভিডিও বার্তা ধারণও করেছিলেন আরেক শিবির নেতা রাফে সালমান রিফাত। শিবির নেতাদের ভাষ্যে, ছাত্র শিবিরের ভাষ্যে, ওই ভিডিও দুটিকে তারা জুলাই গণ অভ্যুত্থানের পরে সরকার গঠন ও রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তৈরির এবং ছাত্রদের প্রস্তাবের ঐতিহাসিক দলিল বলে চিহ্নিত করছে। শুধু তাই নয়, জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র এবং শিবির নেতা আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ তার ফেসবুক পোস্টে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার ব্যাপারে প্রথম যোগাযোগ করেছিলেন শিবির নেতা আবু সাদিক কায়েম, এবং সেটা 3রা আগস্ট। তার মানে ডক্টর ইউনূস যে দেশি বিদেশি মিডিয়াকে বলে আসছিলেন 5ই আগস্ট সরকার পতনের পর, শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ ছাত্রদের ফোন গিয়েছিল তার কাছে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব নিয়ে, যাদের কাউকে তিনি চিনতেন না এবং জানতেন না তাদের সম্পর্কে, সেই গল্পটির পেছনেও ছাত্র শিবিরের আন্দোলনকে এবং পরবর্তীতে সরকার গঠনের যে রূপরেখা দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তাদের যে অবদান এবং প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে পছন্দের পেছনে শিবিরের যে কাজ, তাকে কৃতিত্ব না দেওয়ার একটা ঝোঁক ডক্টর ইউনূসেরও ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে গিয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে গিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিক বৈদেশিক বিষয়ক সম্পাদক গিডিয়ন রাকমানের সঙ্গে তার পডকাস্টে একটা সাক্ষাৎকার দিয়েছেন, রাকমান রিভিউয়ে। গিডিয়ন রাকমান নিজেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই প্রশ্নটা করেছিলেন। তিনি বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় ছিলেন যখন তিনি ফোন পেলেন এই প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব সহ। মোহাম্মদ ইউনূস বলছেন যখন ফার্স্ট এই কলটা আসলো তখন তিনি প্যারিসের এক হাসপাতালে একটা স্মল অপারেশন, ছোট্ট অপারেশনের জন্য সেখানে ছিলেন, এবং তিনি বলছেন সো দে কলড, তারা ফোন করলো। আর উনি তখন বলছেন যে আমি তো সব সময় খবর দেখছিলামই মোবাইল ফোনে কি হচ্ছে বাংলাদেশে, খুব স্বাভাবিক। আবার মোহাম্মদ ইউনূস বলছেন দে সেড শি লেফট, তারা বলল উনি চলে গেছেন, মানে তারা বলল শেখ হাসিনা চলে গেছেন। নাও উই হ্যাভ টু হ্যাভ আ গভর্নমেন্ট, আমাদের এখন একটা সরকার দরকার, প্লিজ ফর্ম দ্য গভর্নমেন্ট ফর আস, প্লিজ আমাদের জন্য সরকার গঠন করুন। এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, তিনি বললেন না আমি চাই না, আমি এর জন্য উপযুক্ত না, আই এম নট দ্য ওয়ান, আই ডোন্ট নো এনি, আমি কিছু জানি না এই বিষয়ে এবং আমি এই ব্যাপারে ইনভলভড হতে চাই না। দেখুন, যে প্রশ্ন আমার, যে প্রশ্ন আপনার মনে আসা খুব স্বাভাবিক, গিডিয়ন রাকমান সে প্রশ্নটা ওনাকে স্পষ্ট করে করলেন, জিজ্ঞেস করলেন হু ওয়াজ ইট, হু কন্ট্যাক্টেড ইউ, কে ছিল তারা, হু ওয়াজ ইট, কে ছিল, কারা আপনার সঙ্গে যোগাযোগ করলো। মোহাম্মদ ইউনূস বলছেন স্টুডেন্টস, ছাত্ররা, আই ডোন্ট নো দিস গাইজ, আমি তাদেরকে চিনি না, নেভার হার্ড অফ দেম, কখনো তাদের কথা শুনি নাই, নেভার নিউ দেম, কখনো তাদের কথা জানতাম না। সো আই ট্রাই টু কনভিন্স দেম ইউ উইল ফাইন্ড সামবডি, মানে আবার উনি যে রাজি না, উনি বলেছেন প্লিজ তোমরা অন্য কাউকে খুঁজে নাও, এগুলো কথা। আমার প্রশ্ন, কে তাকে ফোন করলো? এর উত্তর এখনো 5.5 মাস পরেও ছাত্ররা মানে কি, ছাত্ররা একটা ফোনে অনেকে মিলে কথা বলছিল, সেই ছাত্রদের মধ্যে কে কে ছিল যাদেরকে উনি পরে উপদেষ্টা বানিয়েছেন তারা, নাকি অন্যরা? নামগুলো কি? I don't know these guys, never heard of them, never knew them, উনি ওদেরকে চিনতেন না, কখনো ওনাদের কথা শোনেন নাই, কখনো ওদের কথা জানতেন না। ওরা ওনার প্যারিসের হাসপাতালে বসা ফোন নাম্বার পেয়ে গেল এবং সে সময় তাকে ফোন করলেন এবং তিনি ফোন ধরলেন, মানে কাউকে উনাকে আগে বলতে হলো না যে ডক্টর ইউনূস আপনাকে হয়তো ছাত্ররা ফোন করতে পারে বা কোনো কিছু না, সরাসরি তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোনে পেয়ে গেল, কোনো অসুবিধা নাই। সে সময় হয়তো বা বাংলাদেশে এমন একটা সময় যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন ধরেছেন, কিন্তু হু ওয়াজ ইট, হু কন্ট্যাক্টেড ইউ ডক্টর ইউনূস, কে ছিল তারা যারা আপনাকে ফোন করেছিল,
কারা আপনাকে প্রথম যোগাযোগ করলো, নামগুলো কি? শিবিরের নেতাকর্মীরা আসলে বহু বছর ধরে, বলতে গেলে বহু দশক ধরে অভ্যস্ত পেছন থেকে বা আড়াল থেকে কাজ করায়। যেই আবু সাদিক কায়েম ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হবার প্রস্তাব নিয়ে ৩রা আগস্ট তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে শিবির নেতারা এখন জানাচ্ছেন, সেই আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির আগস্টে হাসিনা সরকার পতনের পর বেরিয়ে আসার পর সেপ্টেম্বরে এসে প্রকাশ্যে নিজের পরিচয় দেন ছাত্র শিবির সভাপতি হিসেবে। আবু সাদিক কায়েম প্রকাশ্যে এসে বলেন যে তিনি সবসময়ই তার পুরো বিশ্ববিদ্যালয় জীবন ধরেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্র শিবিরের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সবসময়ই অপ্রকাশ্যে ছাত্র শিবিরের সাংগঠনিক কার্যক্রম চলমান ছিল। খাগড়াছড়ির ছেলে সাদিক কায়েম পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি এবং হিল সোসাইটির প্রতিষ্ঠাতা, আর স্কুল জীবন থেকেই তিনি ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। শুধু সাদিক কায়েমের পরিচয়টুকু জানলেই বোঝা যায় বাংলাদেশের দুর্গমতম অঞ্চলেও একেবারে তৃণমূলের রাজনীতিতে স্কুল পর্যায় পর্যন্ত রাজনৈতিক শক্তি রয়েছে জামায়াতে ইসলামী বা ছাত্র শিবিরের। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম এই 3জন উপদেষ্টা হয়ে যাওয়ার পর থেকে মনে হচ্ছিল যে এরাই বোধহয় প্রধানতম সমন্বয়কারী। তারা বলছিলেন যে সারা দেশেই তাদের সমন্বয়কারী ছিলেন এবং এটি একটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল। কিন্তু আমাদের মনে হচ্ছিল যে উপদেষ্টা হিসেবে তারা যেহেতু নির্বাচিত হয়েছেন, হয়তো তারাই প্রধানতম উপদেষ্টা। অন্যদিকে ডক্টর ইউনূস যখন তার বন্ধু ক্লিন্টনের সামনে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিলেন মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে, তখন থেকে আমি ধারণা করি আমার মতো যারা রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা ক্রমাগতভাবেই ভাবছিলেন যে মেটিকুলাস ডিজাইনে যে পরিচালিত হয়েছে যে সরকার উৎখাতের আন্দোলন, যা বলছেন ডক্টর ইউনূস, সেই আন্দোলনটি পরিচালনা করবার মতো রাজনৈতিক শক্তির উৎস কি ছিল মাহফুজ আলম, নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদের? এই যে জুলাই আন্দোলনে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে বিরাট সংখ্যায় একই সময়ে বেরিয়ে এলো। যাত্রাবাড়ির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সারা দেশের সবগুলো মহাসড়ক মাদ্রাসা ছাত্ররা বিপুল সংখ্যায় বেরিয়ে এসে 18ই জুলাই থেকে পুলিশি অ্যাকশন, গুলি, কারফিউ সব উপেক্ষা করে লাগাতার দখলে রাখলো। এত বিপুল সংখ্যায় তারা নেমে এলো যে মহাসড়কগুলো থেকে গুলি, মৃত্যু, লাশ কোনো কিছুর মুখে তাদের তুলতে পারেনি হাসিনা সরকার। সারা দেশের স্কুল কলেজের ছেলেমেয়েরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা রাস্তায় নেমে এলো। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরেও তাদের মধ্যে বার্তা আদান প্রদান চলতে থাকলো। পুলিশের গুলি চলল, তার মধ্যেও একদল বুক পেতে দাঁড়ালো গুলির মুখে। এ কি সম্ভব সংগঠিত রাজনৈতিক শক্তি ছাড়া? অথচ মাহফুজ এবং নাহিদেরা কিছু পাঠচক্র, দেয়াল পত্রিকা, সাহিত্য পত্রিকা বের করা ছাড়া তাদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা হিসেবে কোনো উদাহরণ দিতে পারলো না 5ই আগস্ট পরবর্তী তাদের দেওয়া পত্রপত্রিকার সাক্ষাৎকারগুলোতে। এখন শিবির নেতাদের ফেসবুক পোস্ট থেকে বোঝা যাচ্ছে, পরিষ্কার হচ্ছে যে তারা পেছনে থেকে সামনের মুখ হিসেবে আসিফ, নাহিদ, মাহফুজদের নির্বাচন করেছিলেন। এমনকি 5ই আগস্ট রাতে, যাকে তারা 36শে জুলাই হিসেবে অভিহিত করেন, সে রাতেও নাহিদ, আসিফ, মাহফুজ ছিলেন শিবির নেতাদের সঙ্গে এক বাড়িতেই। আমি আসলে যে প্রশ্নের উত্তর স্পষ্টভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চাই তা হচ্ছে, তাকে কে ফোন করেছিল প্রধান উপদেষ্টা হওয়ার জন্য? কে বা কে কে? আমি নিশ্চিত তখন যদি বা তিনি দাবি করছেন তিনি এদের কাউকে চিনতেন না, তারা নিশ্চয়ই নাম বলেছিল, সেই নামগুলো জানতে চাই এবং এর মধ্যে তিনি নিশ্চয়ই তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বা পরিচিত হয়েছেন। এই নাহিদ, আসিফ, মাহফুজ এরা তাকে ফোন করেছিল? এই প্রশ্নটার উত্তর জানা খুবই জরুরি।